প্রশংসা যদি দালালি হয়ে যায় তখন কিন্তু মহাবিপদ। সাকিব আল হাসান বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সাকিব, আপনি যদি তার গুণগান গান, এখন তিনি আবার রাজনীতি করছেন আওয়ামী লীগের হয়ে, আপনি যদি সাকিবের গুণগান গান আর আপনাকে যদি বলা হয় আপনি আওয়ামী লীগ, তাহলে জিনিসটা কিন্তু ক্রিকেটের সাথে যায় না। আপনি চিন্তা করে দেখেন তিনি বাংলাদেশের জন্য কোন ধরনের সার্ভিস দিয়ে গেছেন। আরেকটা প্রসঙ্গে যদি কথা বলি, ভারত জিতলে আমাদের খারাপ লাগে, কিছু মানুষের ভালো লাগে, তো একটা ডিভাইড হয়ে গেছে, গ্রুপ ডিভাইড হয়ে গেছে। এই ধরনের মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটা জিনিস চিন্তা করে দেখেন, তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে যেভাবে তারা হারছিল, ট্রাভার্সের একেই ইন্ডিয়াকে একদম ধরাশায়িত করে ফেলছে। এমনকি ডাব্লিউটিসি ফাইনালে একই ট্রাভার্সে তাদেরকে ধরাশায়িত করে দিয়েছিল। কিন্তু ইন্ডিয়া কি থেমে আসছে বা ইন্ডিয়ার স্ট্রাকচার কি কোনো ধরনের পরিবর্তন হয়েছে? দেখেন, দুইটা মেজর ট্রফি তাদের কাছে হারার পরে কিন্তু আবার ব্যাক টু ব্যাক দুইটা মেজর ট্রফি কিন্তু তারা জয়লাভ করছে। তারা টি-20 ওয়ার্ল্ড কাপ জয়লাভ করছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করছে, দুইটাতেই কিন্তু রোহিত ছিল ক্যাপ্টেন। সুতরাং বুঝতেই পারতেছেন ধাক্কা খাওয়ার পরেও কিন্তু তারা আবার উঠে দাঁড়াইছে। আমরা কোন পর্যায়ে আছি? আমরা কি ধাক্কা থেকে কোনো জিনিস শিখতে পারতেছি? আমাদের ক্রিকেটের অবকাঠামো কি? আমরা যদি একইভাবে যদি হারতাম এই বিশ্বকাপের ফাইনাল, তাহলে আমাদের ক্রিকেটে কোন ধরনের পরিবর্তন হতো? আপনারা দেখেন ভারতীয় ক্রিকেটে কি কোন ধরনের পরিবর্তন হয়েছে? মেজর কোনো চেঞ্জ কি আসছে? মোটেই না। এমনকি যদি আপনি খেয়াল করে থাকেন, প্লেয়ারও মোটামুটি সেমই আছে, এক দুজন যদি এদিক সেদিক হতে পারে। তো এই ধরনের চেঞ্জ কিন্তু যদি আপনি আনতে যান, তখন কিন্তু এটা ক্রিকেটের জন্য ক্ষতিকর। যদিও তারা ফাইনাল হারছে, তারা কিন্তু একটা অবকাঠামিক দিক থেকে সিম্পল ছিল বা স্ট্রিক্ট ছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি হয়তো উলটপালট হয়ে যেত। এখন ইন্ডিয়ান ক্রিকেট কেন এত বেশি এগিয়ে? এখন এই ধরনের কথা যদি বলি আর আপনারা যদি বলেন আমি ইন্ডিয়ার দালাল, তখন কিন্তু বিষয়টা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। কারণ কি, আমাদের ভালো থেকে কোনো জিনিস শিখতে হবে। কোনো জিনিস অনুকরণ করলে যদি আমরা যদি ভালো করতে পারি, তাহলে কেন নয়? ভালোকে অনুকরণ করা তো এটা সব জায়গায় আছে। তো এখন ইন্ডিয়ান ক্রিকেটের একটা জিনিস দেখেন, তারা আন্ডার-19 থেকে আন্ডার-23 এই যে একটা পিরিয়ড আছে, বাংলাদেশে কি আন্ডার-23 বলে কোনো টার্ম আছে? কোনো টার্মে নেই। তারা আন্ডার-19 পর্যন্ত ক্রিকেট খেলে বাংলাদেশে, এর পরবর্তীতে সরাসরি জাতীয় দল আর বিপিএল। কিন্তু ইন্ডিয়াতে দেখেন নিজেদের আপগ্রেডেশনের জন্য আন্ডার-23 পর্যন্ত ক্রিকেট রাখা হয়েছে। বাংলাদেশে দেখেন শুধুমাত্র টি-20 লিগ হিসেবে বিপিএল ছাড়া সারা বছর আর কোনো টি-20 লিগ নাই। বিপিএল জাতীয় দল আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামে যেটা আছে সেটা একটা ধ্বজভঙ্গ অবস্থায় রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে আমরা কোন জায়গায় পিছনে পড়ে আছি। আর যদি আপনি ইন্ডিয়ার দিকে দেখেন, অসংখ্য টি-20 লিগ রয়েছে, বড় বড় কিছু ট্রফিও তাদের রয়েছে, যেমন বিজয় হাজারে ট্রফি রয়েছে, দিলীপ ট্রফি রয়েছে, তারপরে কর্ণাটকার ট্রফি প্রিমিয়ার লিগ রয়েছে, তামিলনাড়ুর প্রিমিয়ার লিগ রয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন এসবের কারণে কিন্তু ক্রিকেটাররা প্রচুর পরিমাণে টি-20 খেলার সুযোগ পাচ্ছে। এর থেকে কি বেনিফিট পাচ্ছে দেখেন, যখন একটা আইপিএল দলের নিলাম হয়, তখন কিন্তু তাদের কাছে পর্যাপ্ত ডাটা থাকে যে ডোমেস্টিক লেভেলে কোন প্লেয়ারটা ভালো করতেছে, এই প্লেয়ারটাকে নেওয়া যেতে পারে। তাহলে বৈভব সূর্যবংশী 13 বছরের ছেলে কিভাবে পিক হয়? কিন্তু আমাদের দেশে কি এই ধরনের ট্যালেন্ট নাই? অবশ্যই আছে, কিন্তু আমরা জানি না বা আমাদের কোনো মানদণ্ডই নাই তাদেরকে জাজ করার জন্য। কারণ কি, টি-20 লিগ তো হচ্ছে না, এক বিপিএল হচ্ছে, আরেক জাতীয় দলের খেলা হচ্ছে, আর আন্ডার-19 খেলা হচ্ছে। তো বিপিএল খেলা বছরে একবার, একটা প্লেয়ার মনে করেন এক বছর বিপিএল খেললো, এরপরে একটা বছর বসে আছে, সে আর কোনো টি-20 ম্যাচই খেলে নাই। তো বিপিএল টু বিপিএল এই যে একটা গ্যাপ, নিজেকে আপগ্রেডেশনের কোনো জায়গা নাই, এই কারণে কিন্তু আমরা পিছনে পড়ে আসি। আগেও বলেছিলাম, ওই যে বিজয় হাজারে ট্রফি বলেন, দিলীপ ট্রফি বলেন, রঞ্জি ট্রফি বলেন, তামিলনাড়ু ট্রফি বলেন, বা এই ধরনের যতগুলো লিগ রয়েছে, এগুলোর কারণে কিন্তু ইন্ডিয়া কিন্তু কন্টিনিউয়াসলি তারা প্লেয়ার বের করতে পারতেছে। আর আমাদের বিপিএলে দেখেন আমরা কিন্তু প্লেয়ার পিক এন্ড চুজই করতে পারি না। কারণ কি, আমাদের কাছে পর্যাপ্ত ডাটা নাই। ডাটা কিভাবে থাকবে? আমাদের তো ঘরোয়া কোনো টি-20 সিরিজ নাই, বড় ধরনের কোনো সিরিজ আপনি খুঁজে পাচ্ছেন না। ঘরোয়ার কথা বলতেছি, যেটা দিলীপ ট্রফি বা রঞ্জি ট্রফি, এই ধরনের ট্রফির সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এই ধরনের সেক্টরগুলোতে যদি আমরা ইমপ্রুভ করতে পারি, ভারত থেকে যদি এই জিনিসগুলো আমরা শিক্ষা নিই, তখন কিন্তু আমাদের পাইপলাইনও কিন্তু প্রচুর ব্যাটসম্যান বা প্রচুর বলার কিন্তু রেগুলার আসতে থাকবে। এটা কিন্তু একটা পাইপলাইন তৈরি করার একটা ওয়ে। এখন এই জিনিস যদি আমরা ভারত থেকে আমরা যদি দেখে কপি করি, এটা তো অপরাধের কিছু না। আর এটা যদি আমি আপনাদেরকে একটা মেসেজ হিসেবে জানাই, আর আমি যদি ভারতের দালাল হয়ে যাই, তখন কিন্তু এটা আমার কাছে ব্যক্তিগতভাবে কষ্ট লাগবে। কারণ কি, আমি তো বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। এখন বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসতে গেলে বাংলাদেশ ক্রিকেটকে কীভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, সেটার বিষয়ে যদি আমি কথা বলি, আর তখন যদি আপনারা আমাকে গালিমন্দ করেন, সেটা কিন্তু কোনোভাবে আমি কামনা করি। খুবই পপুলার একজন নাম, বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট। তিনি কিন্তু অবশ্যই ইন্ডিয়ান ক্রিকেটকে আপগ্রেডেশনের জন্য চিন্তা ভাবনা করতেছেন, বা কিভাবে নতুন নতুন প্লেয়ার আনা যায়, কিভাবে আপগ্রেডেশন করা যায়, কিভাবে সবকিছু মিলে মানে এ টু জেড ইন্ডিয়ান ক্রিকেট বলেন বা গ্লোবাল ক্রিকেট বলেন, এখন তার হাতে। এখন তিনি তো অবশ্যই, যেহেতু এত বড় পাওয়ার তার হাতে, কিন্তু স্পেশালি যেহেতু ইন্ডিয়ান, তিনি তো ইন্ডিয়ান ক্রিকেটকে একটু বাড়তি একটা ফেসিলিটি দিতে চাইবেন, স্বাভাবিক ব্যাপার। এখন বাংলাদেশও কিন্তু সেই সুযোগ পেয়েছিল। আপনারা যদি খেয়াল করে থাকেন, মুস্তফা কামাল 2016-17 সালে সম্ভবত তিনি ছিলেন বিসিবির সভাপতি, এমনকি আইসিসির প্রেসিডেন্ট ছিলেন, যেটা আজকে জয়শাহ। তাহলে কেন
উনি বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করলেন না। আজকে কেন আমরা আরো পিছনে পড়ে গেলাম? আমরা কেন এক সাকিবের পরে আর কোনো সাকিব প্রডিউস করতে পারলাম না? সেটা কিন্তু চিন্তার বিষয়। দেখেন, ইন্ডিয়া কিন্তু রবীন্দ্র জাদেজার পরে অক্ষর পাটেল প্রডিউস করে ফেলছে। এখন মনে করেন যে হার্দিক পান্ডিয়া, হ্যাঁ, আর হার্দিক পান্ডিয়া অন্য লেভেলের প্লেয়ার, কিন্তু তার পরিবর্তে আবার শিবম দুবে চলে আসতেছে। তো পাইপলাইনে কিন্তু সেম টু সেম ক্যাটাগরি প্লেয়ার চলে আসছে। যেমন ধরেন সচিন তেন্ডুলকার, এরপরে কিন্তু বিরাট কোহলি চলে আসছে। সুতরাং বুঝতেই পারতেছেন, মানে পাইপলাইনে কিন্তু তাদের প্রডিউস হচ্ছে সেম ক্যাটাগরি না হলেও 19-20 কাছাকাছি যাইতে পারতেছে তারা। সুতরাং বুঝতেই পারতেছেন আমরা কিন্তু এই জায়গায় পিছনে পড়ে আসছি। এখন কোচের বিষয়ে যদি আসেন, ইন্ডিয়া কিন্তু খুব সিলেক্টিভ। গ্যারি ক্লাস্টন বলেন, রাহুল দ্রাবিড় বলেন, গৌতম গম্ভীর বলেন, এমনকি বিবেশ লক্ষ্মণ বলেন, এই যে কোচগুলো তারা সিলেক্ট করতেছে, তারাও কিন্তু এই ধরনের কোচ সিলেকশনের ক্ষেত্রে খুবই মানে সেন্সিটিভ ওয়েতে তারা করে। যেমন এনসিএ, বাংলাদেশে এনসিএর নাম শুনছি কিনা আমি জানা নাই। এনসিএ কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে খুব পপুলার। একসময় এনসিএর প্রেসিডেন্ট বা হর্তাকর্তা ছিলেন রাহুল দ্রাবিড়, কিন্তু তিনি আবার পরবর্তীতে ভারতের কোচ হয়েছেন। এখন মনে হয় সম্ভবত লক্ষ্মণ আছেন, সম্ভবত গুঞ্জন শোনা যাচ্ছে পরবর্তীতে তিনি ভারতের কোচ হবেন। এই যে একটা পাইপলাইনের মাঝখান দিয়ে কোচ আসতেছে, বাংলাদেশ থেকে কি আমরা কি এই ধরনের কোনো কোচকে আমরা তৈরি করতে পারতেছি যে এইভাবে সিস্টেমেটিক ওয়েতে এসে পরবর্তীতে কোচ হবে? না, আমরা তো কোনো কিছু করতে পারতেছি না। তো আপনারা দেখেন, আমরা আমাদের টি-20 সার্কিট খারাপ, মানে ডোমেস্টিক সার্কিট খারাপ, আমাদের কোচিং প্যানেল খারাপ, এমনকি আমাদের যে কোনো ডাটা নাই যে আমরা কোন প্লেয়ারকে দলে নিব, যে কোন প্লেয়ার ভালো খেলতেছে। আমরা অন্ধকারে ঢিল মারি। কারণ কি, দেখেন, বাংলাদেশ 25 সদস্যের একটা দল ঘোষণা করছে। প্রাথমিক স্কোয়াড কোনো প্রয়োজনই ছিল না, কারণ কি আমাদের কাছে তো পর্যাপ্ত ডাটাই নেই। এগুলোর কারণে কি করে আমরা অন্ধকারে ঢিল মারি, যদি লাগলে লাগলো, না লাগলে নাই। এই জন্যই আমি বলতেছি, দেখেন, ভারত কিন্তু এই সব জায়গায় কিন্তু একদম পারফেক্ট। যদিও আপনি তাদেরকে পছন্দ করেন আর না পছন্দ করেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাদের ভালোকে যদি আপনি ভালো না বলতে পারেন বা খারাপকে যদি খারাপ না বলতে পারেন, হ্যাঁ, খারাপের একটা প্রসঙ্গ আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা মানে একঘরেমে একটা কাজ করছে। যেমন তারা একই মাঠে খেলছে, তারা কোনো জায়গায় ট্রাভেল করে নাই, তারা একই মাঠে খেলছে, একটা হোম অ্যাডভান্টেজ পাইছে। এই কারণে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা লাক্সারি পাইছে যেন তারা ম্যাচটা জয়লাভ করতে পারে। তারা যখন এটা করছে, আমি এটা কিন্তু তীব্র নিন্দা জানাইছি যে এটা উচিত হয় নাই। সকল প্লেয়াররা, সকল টিমরা ট্রাভেলিং করতেছে, তারা কেন ট্রাভেলিং করবে না? অন্তত তারা যদি দুবাইতেও খেলতো এবং বিভিন্ন মাঠে খেলতো, তখন কিন্তু এই ধরনের সমস্যাটা হইতো না। জিনিসটা কিন্তু সিম্পল। সুতরাং বুঝতেই পারতেছেন, আমাদের উচিত ছিল ভারত থেকে, এখনো উচিত যে আমরা যদি ভারত থেকে কোনো জিনিস কপি করি, সেটা পজিটিভ দিক, সেটা যেন আমাদের ক্রিকেটকে মঙ্গল করে নিয়ে আসে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো।